হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না এমরোজ লাকি, পর্ব ৩৮, ভয়েস বাই আরবি। মীর ও মায়া পাশাপাশি হাঁটা শুরু করলো ধান ক্ষেতের আইল ধরে। মায়া ঘুরে ঘুরে কাত পাশ থেকে মীরকে দেখলো, সাদা রঙের একটি গেঞ্জি পরনে। আজ প্রবল শীত, কিন্তু শীত যেন তাকে ছুতে পারছে না। মীর বলল, কি দেখছো? মায়া না সূচক মাথা নাড়ালো। দুজন পৌঁছে শিমুল গাছের নিচে। শিকড়ের উপর বসে মায়া। মীর বসলো দুই হাঁটু ফাঁক করে। রাত বাড়ছে ধরনেতে। খোলা খেতে শোষো বাতাসে চারিপাশ মুখরিত হয়ে উঠল যেন। মীর আধারি খুঁজে একটা ছোট ডাল হাতে তুলে মাটিতে আঘাত শুরু করলো। মায়া দৃশ্যটি দেখে দি সাইলেন্ট ম্যানর বইটির ফারদিনার কথা আর সুফিয়ানের কথা মনে পড়ল। সুফিয়ান গভীর চিন্তায় ডুবে থাকলে মাটিতে আঁকিবুকি করত, নদীর তীরে বসে থাকলে ঘাস টেনে ছিঁড়ত। বেশ মিউট পেল মায়া। আপনাকে সুফিয়ান হায়দারের মতো লাগছে, মায়া বলল মীরের চোখের দিকে তাকিয়ে। মীর হাত থামিয়ে জবাব দিল, সুফিয়ান হায়দারের মতো ভাগ্য না হোক, হলে কি? মীর গভীর শ্বাস ফেলে বলল, সুফিয়ান হায়দার যতটা কঠিন জীবন পার করেছে এরকম কেউ বোধহয় কোনোদিন করেনি। নিজের বোন সহ পুরো গ্রামবাসীকে বাঁচাতে নিজের প্রিয় মানুষটিকে নিজ হাতে হত্যা করলো, এরপর নিজেই মরল। আমি মরতে ভয় পাই না, কিন্তু নিজের চোখের সামনে প্রিয় মানুষটির কিছু হোক তা চাই না, সহ্য করতে পারবো না। খোদার কাছে ফরিয়াদ, আর আমার প্রিয় মানুষটির কিছু হওয়ার আগেই যেন আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়। খুব ভালোবাসেন তাকে, তাই না? নিজের থেকেও বেশি। আপনার কাছে প্রেম ভালোবাসা মানে কি? প্রেম হলো সৌন্দর্য ও সত্যের দিকে আত্মার যাত্রা। শারীরিক আকর্ষণ দিয়ে প্রেমের শুরু হলেও প্রকৃত প্রেম মানুষকে জ্ঞান, নৈতিকতা ও আত্মিক উৎসর্গের দিকে নিয়ে যায়। এতটুকুতে সীমাবদ্ধ? মীর হেসে দূর কুয়াশার দিকে চোখ ফেলে বলল, প্রেমের ব্যাখ্যা দেওয়া যায় না। সংক্ষেপে, প্রেম থাকে জীবন জুড়ে। প্রেম মানুষকে শূন্য থেকে পূর্ণ করে, প্রেম মানুষকে ধ্বংস করে। আপনার জীবনে মোহিনী প্রথম প্রেম, নাকি তার আগে কেউ ছিল? ছিল একজন, তাকে আজও ভালোবাসি। যাকে দিয়ে ভালোবাসার সূচনা তৈরি হয়, তাকে কি কখনো ভোলা যায়? কে সে? মায়া অধীর আগ্রহে জিজ্ঞেস করলো। বলবো, আজ নয়, অন্য একদিন। আজ নয় কেন? প্রতিটা জিনিসের উপযুক্ত সময় দরকার, প্রতিটি সত্যের নিখুঁত সময় সৃষ্টি করে নিতে হয়। আর আমার সত্যটা বলার সে সময় সৃষ্টি হয়নি এখনো। সাজিয়ে গুছিয়ে বেশ কথা বলতে পারেন আপনি, মায়া বলল। আশেপাশের পরিবেশ নির্জন হয়ে উঠল আরও। দূরে শিয়ালের ডাকাডাকি যেন খুব কাছে চলে আসছে। মায়া বরাবরই ভীতু, তবু আজ ভয়টা যেন তাকে তীব্রভাবে ছুঁতে পারছে না। পাশে মিট বলে সাহস পাচ্ছে। আবার ভাবে, গ্রামের অনেক কৃষক আছে, রাত হলে ধান খেতে বের হয়। ধান তোলার সময় ঘনিয়ে এসেছে যে, তাদের মধ্যে কেউ দেখে ফেললে সমস্যা, দুর্নাম ছড়াবে। দুদিন পর তার বিয়ে। বিয়ের আগে মাঝরাতে পরপুরুষের সাথে রাত ঘর মোটেও সম্মানের কাজ না। মায়ের নির্লিপ্ত ভঙ্গিতে বলল, চলুন এখন উঠি, অনেক রাত হয়েছে। বাবা জানতে পারলে খুব বকবেন। আজকের রাতটা আমায় দিলে, তাও সীমিত সময়। আগামীকাল সকালটা আমাকে দিও। কেন? সকালে কি? তুমি আর আমি শিকার করতে যাব। কোথায়? যেখানে তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল। আমি শিকার করতে পারি না, তীর নিশানা থেকে বিদ্ধ করতে পারি না। আমি শিখিয়ে দেব। মায়ের প্রথম কয়েক সেকেন্ড কিছু ভাবলো, এরপর জবাব দিল, দেব। পরদিন সকালে মায়া খুব দ্রুত ঘুম থেকে উঠে তৈরি হয়ে নেয় মীরের সাথে শিকার করতে বের হওয়ার জন্য। আজকাল মীরের সাথে তার মিশাতে ভালো লাগে, অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। গতকাল রাত ৩টা ছুঁই সময় ঘরে পৌঁছেছিল তারা। তিশা বাড়ির পেছনের দিকে তাদের জন্য অপেক্ষা করছিল। রাত জেগে মায়া তিশার আচরণে খুশি হয়েছিল। বাইরে বের হওয়ার জন্য মায়া শেফালি আর তিশার সাহায্য নিয়েছে। বাড়ি ভর্তি অতিথি, সবার নজর এড়িয়ে বের হতে হবে। আপাতত ওরা কোথাও গেছে, এক্ষুনি ফিরে আসবে। গৌরী আসলো মায়ের ঘরে। মায়ার পরনে শিকারি পোশাক দেখে জিজ্ঞেস করলো, শিকার করতে বের হচ্ছিস? শুধু শিকার না, মীরের সাথে বের হচ্ছি। মায়ের মুখে উজ্জ্বল হাসি দেখে মীর বলল, এত আনন্দ হচ্ছিস যেন? মীরের সাথে পালিয়ে যাচ্ছিস অচিন দেশে, গিয়ে ঘর বাঁধবি? সে আমার না হোক, অন্তত তার সাথে কিছু মুহূর্ত তৈরি হোক, যাতে আমি আমার নাতি নাতনিকে আমার অপূর্ণ প্রেম কাহিনী বলে শোনাতে পারি। আজকে ওকে দেখতে বেশ ভিন্ন লাগছে।
তোর এই কঠোর মনটাকে দেখে আনন্দ হচ্ছে। জীবন পথে যতই ঝড় আসুক না কেন এভাবেই সবসময় শক্ত থাকতে হবে বলে আলতো হালতে মায়ের কাঁধে হাত রাখে। দুজনে কথা বলছিল মায়ের ঘরে দরজার কাছে বসে। সোজা তাকালে মীরের ঘর। মীর ঘর থেকে বের হলো। তাদের দুজনের চোখে চোখ পড়ে মীরের দিকে। খয়েরি রঙের বুট পায়ে, কালো প্যান্ট, সাদা শার্টের উপর হালকা খয়েরি রঙের কোটি, মাথায় পাগড়ি, হাতের ব্যাসলাইটটা পড়তে পড়তে মায়ের ঘরের দিকে হাঁটে। শিকারি পোশাকের সাথে পাগড়ি ছোঁয়ায় যেন মীরের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। মীর মায়ের ঘরে এসে বলল, কখন বের হবে? আপনি আগে যান, এরপর আমি আসছি। তোমার অশ্বপ নেওয়া দরকার নেই, তুমি হেঁটে এসো। বট গাছের নিচে আমি অপেক্ষা করছি, আমার অশ্বপ চড়ে যাব বলে মীর সময় না নিয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল ঘর ছেড়ে। মায়া গৌরীর সাহায্যে লোকচক্ষুর আড়ালে বাড়ির পেছনের দিকে থেকে মীরের কাছে পৌঁছালো। মীর তার অশ্বপ অগ্নিলের সাথে পৃষ্ঠায় চেপে বসা। মায়া বলল, আমি কি আপনার সাথে এক অশ্ববে যাব? গেলে কি হবে? আপনার মতলবটা কি? মীর একটু হেসে বলল, এই মেয়ে একটু হলেই মতলব খুঁজে। আমার কোনো মতলব নেই, থাকলে পরে দেখবে, এখন উঠে এসো বলে মায়ার দিকে হাত বাড়িয়ে দিল। মায়া ইতস্তত করে মীরের হাতে হাত রেখে অশ্ববে উঠে বসে। মীর তার গা ঘেঁষে পেছনে বসে। মায়া ঘুরে একবার দেখলো মীরকে। মীর মায়ার দিকে না তাকিয়ে অশ্ববে লাগাম টেনে ধরল। অশ্বব ছুটল তার নির্দিষ্ট গতিতে। বেশ কিছুক্ষণ পরে তারা পৌঁছে যায় উত্তরপাড়ার জঙ্গলে। জঙ্গলটি আকারে খুব বড় না হলেও তার সৌন্দর্য বৈচিত্র্য সত্যি মনোমুগ্ধকর। গ্রামের উত্তর পাশে অবস্থিত এই জঙ্গলটি যেন প্রকৃতির নিজস্ব এক আশ্রয়স্থল। চারদিকে উঁচু উঁচু গাছ, ঘন ঝোপঝাড় আর সবুজ লতার জালে জঙ্গলটি সারা বছর শীতল ও সজীব থাকে। সকালে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়লে পুরো জঙ্গলটি সোনালি আভায় ঝলমল করে ওঠে। এই জঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হরিণের বসবাস। দল বেঁধে হরিণগুলো কখনো ঘাস খায়, কখনো আবার ভয় পেয়ে দ্রুত দৌড়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তাদের মসৃণ বাদামি গায়ে সাদা ছোপ আর সতর্ক চোখ জঙ্গলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে যেন। সকালের সময় দূর থেকে হরিণের চলাচল দেখলে মনে হয় প্রকৃতি নিজেই যেন জীবন্ত হয়ে উঠেছে। এছাড়াও এই জঙ্গলে নানা পাখির বসবাস। পাখির কিচিরমিচির বার্তার মর্মর শব্দ মিলেমিশে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে। উত্তরপাড়ার জঙ্গলে শুধু প্রাণীদের আশ্রয় নয়, মানুষের মনকে শান্ত করার এক অন্য প্রাকৃতিক নিয়ম। তারা থামে জঙ্গলের নিকটে এসে। অশ্বপ থেকে নামলো না। মায়া দূরে দূরে হরিণের ছোটাছুটি দেখছে। ওরা যেন বুঝে গেছে মীর ও মায়া বোধহয় ওদের শিকারি করতে এসেছে। মায়া বলল, শুধু কি শিকার করার জন্য এসেছেন? তোমার কি মনে হয়? মীর যেন সোজাসাপটা প্রশ্নে সোজাসাপটা জবাব দিতে নারাজ। আমি ঠিক বুঝতে পারছি না। মীর মায়ের কানের কাছে মুখ নিয়ে মিনমিন করে বলল, মূল উদ্দেশ্য তোমাকে শিকার করা। মানে? মায়া অবাক হলো। মীর হেসে উড়িয়ে দিল, উত্তর দিল না। ট্রেনির থেকে তীর ফলক বের করে মায়ের হাতে দিল। মায়া বলল, আমি তো তীর ছুঁড়তে পারবো না। মীর কোনো জবাব না দিয়ে মায়ের ডান হাত ও বাঁ পাশ থেকে মীর তার দুটো সমান সামনে নিয়ে তীরটি ধরল। মায়ের হাতে হাত রেখে তীর ফলকটি নিশানা করলো। ধীরে ধীরে তীরটি একটি ব্যস্ত হরিণকে লক্ষ্য করল। মায়ের গালের স্পর্শে মীরের গাল। মায়া ঘুরে দেখে। মীর চোখের ইশারায় তাকে বোঝালো, তুমি সামনে তাকাও। মায়া তাকায়। এরপর মীর তীর ছুঁড়ে হরিণটিকে শিকার করে ফেলল। মায়া হেসে উঠল গগন কাঁপিয়ে। মায়ের মাত্রাতিরিক্ত সুন্দর হাসি। মীর শিকার করে মনে মনে। এরপর দুজনে নেমে দাঁড়ায় অশ্বপ থেকে। হেঁটে হেঁটে গেল হরিণটির কাছে। মায়া চারপাশে তাকিয়ে বলল, আচ্ছা, এই জঙ্গলে কেউ আসে না কেন? কেন সবাই এই জঙ্গল থেকে দূরে থাকতে বলে? এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এই জঙ্গলে, তুমি জানো না? আমি তো বিদেশে ছিলাম, কিভাবে জানবো? আপনি সেই ঘটনা সম্পর্কে জানলে দয়া করে বলুন, মায়া অনুরোধ করল। মীর আটকে রাখা দম ফেলে বলল, এক অপূর্ণ প্রেম কাহিনী এখানেই যেন সমাপ্তি হয়। দরিদ্র ঘরের ছেলের সাথে সম্ভ্রান্ত ঘরের মেয়ের সম্পর্ক পরিবার মেনে নেয়নি, কিন্তু সেই প্রেমিক ছিল যেন শাহজাহানের মতো। ছুটে গেল সেই মেয়ের বাবার কাছে, যেখানে
যে কোনো বিনিময়ে সেই মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চায়। বেইমান বাবা শর্ত দিল এই জঙ্গলে এক রাত কাটাতে হবে তার। তখনকার সময় এই জঙ্গলে বাঘ, চিতাবাঘ বসবাস ছিল। সাহস করে উন্মাদ প্রেমিক রাজি হয়, কিন্তু শেষমেশ তাকে প্রাণ দিতে হয় ভালোবাসার বিনিময়ে। এই জঙ্গলের জন্তু জানোয়ার তাকে ছিঁড়ে খায়। এরপর তার প্রেমিকাকে ওর খুঁজে পাওয়া যায়নি, আজও খুঁজে পাওয়া যায়নি ওকে। মীর কথাটা শেষ করতে না করতেই একটা তীরফলক এসে তার বাঁ হাত ছুঁয়ে বেরিয়ে গেল। মীর আহ শব্দে হঠাৎ আঘাতে আটকে উঠল। মায়া বিমর্ষ হয়ে চারিদিকে তাকালো। দূর থেকে একটা অশ্ববের কাউকে ছুটে যেতে দেখা গেল। মায়া চোখ সরিয়ে মীরের কাছে ছুটে এলো। মীর দাঁড়িয়ে হাতটা চেপে ধরে রেখেছে, চোখে জেদ ফুটে উঠল। সেও দেখার চেষ্টা করলো আক্রমণকারীকে। চলে গেছে অনেক দূর লোকটি। মীর একবার হাতের দিকে আরেকবার আক্রমণকারীর দিকে তাকালো, চেয়ে বলল, আমাকে কি জেনে বুঝে আঘাত করলো, নাকি অন্য কাউকে ভেবে? হয়তো অন্য কাউকে ভেবে, নয়তো আপনার তো এখানে কোনো শত্রু থাকার কথা না। আপনার বাবা বিদেশের নাগরিক, আপনিও এখানে বেড়াতে এসেছেন। মায়ের রেশ ধরে মীর বলল, বোধহয় অন্য কাউকে ভেবেই আমাকে তীর ছুঁড়েছে। এজন্যই আমার গ্রাম পছন্দ না। চারিদিকে শুধু শত্রু, কে কখন কাকে খতম করবে সেই চিন্তা ভাবনা। আপনার হাত থেকে রক্ত ঝরছে, মায়া বলল। মীর ঘুরে তাকালো হাতের দিকে। সাদা শার্টটা লাল হয়ে গেছে, হাতের উপরিভাগটা ক্ষত হয়েছে খানিকটা, এখন হালকা রক্ত ঝরছে। ঝরুক, থেমে যাবে একটু পর। মায়া শুনল না মীরের কথা। তার গলায় পেঁচানো ছিল সুতির ওড়না। ওড়নার এক অংশ ছিঁড়ে তৈরি করলো লম্বাটে টুকরো ব্যান্ডেজ কাপড়। সেটি বেঁধে দিল মীরের হাতে। আপাতত ধীরে ধীরে থামছে রক্ত ঝরা। চলুন বাড়ি ফিরে যাই, পরে আপনার শরীর খারাপ করবে, মায়া বলল ব্যথিত কণ্ঠে। এত সহজে মীরের শরীর খারাপ হয় না। আমি হলাম বাঘ, বাঘকে কখনো দেখছ দুর্বল হতে? বাঘ দুর্বল না হলেও তাকে কৌশলে কিন্তু কাবু করা যায়। মীরের কাছে কৌশল হার মানে, ধরে ফেললে অন্যের কৌশল ছাই। মায়া তোয়াক্কা না করে মীরের প্রসঙ্গ উড়িয়ে দিল। হরিণ শিকার হলো, চলুন জঙ্গলের ভেতরে যাই। জঙ্গলের ভেতরে জঙ্গলি থাকতে পারে, সুন্দরী মেয়েদের দেখলেই ঝাঁপিয়ে পড়ে। এরপর ওরা যদি তোমাকে আক্রমণ করে, আপনি আছেন কি করতে? আমাকে বাঁচাবেন। বইয়েই গেছে বলে মীর একটা সিগারেট ধরালো। সিগারেট ফুঁকতে ফুঁকতে জঙ্গলের ভেতর পথে এগোচ্ছে। মায়া পিছু নিল। পিছন থেকে মীরের দিকে প্রশ্ন ছুড়ল, এত বেশি সিগারেট খান কেন? বদ অভ্যাস ত্যাগ করুন, নয়তো পরে ক্ষতি হবে। কত ক্ষতি তো না চাইতে হয়, জেনেও না হয় কিছু ক্ষতি বয়ে আনা যাক। আপনার বাবা তো ভালো মানুষ, উনি তো ধূমপান করেন না, আপনি করেন কেন? বাবা আমার মাকে পারিবারিকভাবে বিয়ে করেছিল, প্রেম করে নয়, কিন্তু আমি তো বিয়ের আগে আমার হবু বউকে ভালোবাসি। মায়া মীরকে মনে মনে শুনে শোনালো। শিয়ানা বলল। মীর ঘুরে তাকালো মায়ের দিকে, বলল, পেছনে কেন, পাশে এসে হাঁটো। মায়া অনুমতি পেয়ে মীরের পাশে হাঁটা শুরু করলো। দুজনের হাতে অশ্ববের লাগাম ধরা। যেদিকে যাচ্ছে অগ্নিলও পিছু পিছু হাঁটছে। ঘন জঙ্গলের মধ্যে মায়া আজ প্রথমবার প্রবেশ করলো। এটা কি শুধু হাত কয়েক পথ পর্যন্ত এসেছে, তাকে থামতে হয় বিষাক্ত সাপের জন্য। জঙ্গলের ভেতরের অংশ বেশিরভাগ গাছ মৃত, ছোট ছোট গাছ, কিন্তু বড় মোটা জাতীয় গাছগুলো কাঠের জন্য নিশ্চয়ই কাঠুরিরা কেটে নিয়েছে। সেই চিহ্ন এখনও রয়ে গেছে। দূরে হরিণ ছুটছে। কিছুক্ষণ আগে একটা হরিণ শিকার হতেই বাকিদের মধ্যে যেন ভয় জমে গেছে। মীর সিগারেট ফেলে দেয়। মায়া বলল, এত সিগারেট খেলে বিয়ের আগে আপনার বউ বিধবা হবে। হোক, তাই বলে তার জন্য নিজের অভ্যাস ত্যাগ করতে পারবো না। সে আপনার অভ্যাস নয়। যেদিন তাকে বিয়ে করব, বিয়ের প্রথম রাতে সে যদি আমার শর্ত মানতে রাজি হয়, তবে শর্ত অনুযায়ী আমিও সিগারেট খাওয়া ছেড়ে দিব। কারণ সেও সিগারেট খাওয়া পছন্দ করে না। কোনো মেয়েই সিগারেট খাওয়া পছন্দ করে না। যে মেয়ে সিগারেট খাওয়া ছেলেদের পছন্দ করে না, সে কোন মেয়ে যাদের মধ্যেই পড়ে না। কিছু দূর তারা হেঁটে গেল। একটা কূপের সামনে গিয়ে দুজনে থামে। মায়া চারিদিকে একবার তাকায়, ক্লান্ত ভঙ্গিতে বলল, শুধু শুধু এত দূর হেঁটে আসলাম, না জঙ্গলিদের দেখলাম, না কোনো সুন্দর দৃশ্য। মীর কিছু বলল না। দীর্ঘক্ষণ পথ হাঁটার পর তার শরীরে এক অনিবার্য তাগিদ থামতে বাধ্য করলো তাকে। চারিপাশে শুধু গাছপালা আর পাখির ডাক, মানুষের কোনো চিহ্ন নেই। সে একটু ঘন পাতার আড়ালে সরে যেতে চাইল।
সে পা বাড়াতেই মায়া বলল, ওদিকে কোথায় যাচ্ছেন? দাঁড়াও, 1 মিনিট আসছি। না, 1 মিনিটে অনেক কিছু হয়ে যেতে পারে। কোনো জন্তু জানোয়ার এসে আমাকে যদি আক্রমণ করে, আপনার সাথে নিয়ে চলুন। মির ঠোঁট কামড়ে আবার ছেড়ে বিড়বিড় করে বলল, মেয়ে মানুষ নিয়ে কোথাও বের হওয়া মহা মুশকিল। কিছু বললে? না, অদৃশ্য ভূতের সাথে কথা বলছিলাম। আমি একটু হালকা হতে যাচ্ছিলাম। মীর আঙুলের ইশারায় মায়াকে বোঝালো। মায়া বুঝতে পেরে নাক কুঁচকে ফেলল। মীর ফের বলল, তুমি নাকি সুন্দর কোনো দৃশ্য দেখোনি? তো আমার সাথে চলো, কঠিন দৃশ্য দেখাই। দরকার নেই, আপনি যান। বলে মায়া অন্যদিকে ঘুরতেই মীর আঙুল তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, এসে যেন তোমার মুখ না দেখি। মীর ছোট ছোট গাছপাতার আড়ালে থেকে কয়েক মুহূর্ত পর ফিরে আসলো, কিন্তু তার চোখ যায়নি। চোখ যখনই মায়াকে খুঁজলো, সে থমকে গেল। আকস্মিক হকচকিয়ে গেল। কোথাও মায়া নেই, শুধু তার অশ্বম একাকী দাঁড়িয়ে আছে। মীর উদ্বিগ্ন হয়ে পড়ল। ঘুরে ঘুরে এদিক ওদিক তাকায়। যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত তাকায়। কোথাও মায়া দেখা গেল না। মীর ডাকা শুরু করলো চেঁচিয়ে চেঁচিয়ে। তার সাথে অগ্নিলা জোর দিল। সেও হেঁস ধ্বনি তুলল, যেন বলতে চাইছে মায়াকে ও দেখেছে। মীর ডেকে ডেকে এদিকেও ব্যস্ত পায়ে হাঁটতে শুরু করল। কণ্ঠে তার একটাই শব্দ বারবার প্রতিধ্বনিত হচ্ছে, মায়া। মীর মায়াকে কোথাও দেখল না। ক্ষুদ্র সময় তাকে আতঙ্কে জড়িয়ে নিল। ঘন ঘন দম ফেলল। এক্ষুনি এখানে ছিল মেয়েটি। 1 থেকে 2 মিনিটের মধ্যে মেয়েটি কোথায় যেতে পারে? হয়তো ইচ্ছা করে কোথাও চলে গেছে। কেননা কোনো জন্তু আক্রমণ করলে চিৎকার করত, অশ্বব হেঁসধ্বনি তুলত। সেরকম কিছু ঘটেনি। তবু মীর খানিকটা চিন্তিত হলো। শরীরের শক্তি ছেড়ে ফিরে গেল অশ্ববের কাছে। শেষবারের মতো আশেপাশে তাকিয়ে অশ্ববের পৃষ্ঠে উঠতেই দূরে একটি বটগাছের গোড়া থেকে গোলাপি রঙের ওড়নার অংশ দেখা গেল। মীর অশ্বব থেকে নেমে সেদিকে গেল ধীর পায়ে। গাছটির পেছন থেকে উঁকি দিয়ে দেখল মায়া ভার মুখে বসে আছে। মীর আড়ালে হাঁপ ছেড়ে বাঁচল। এরপর মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। মায়া চোখ তুলে মীরকে দেখে আবার নামিয়ে নেয় দৃষ্টি। মীর হাঁটু বাস করে বসে বলল, ভালোই আমার সাথে লুকোচুরি খেললে, এখানে লুকিয়ে কেন বসে আছো? আপনি যে আমাকে বললেন ফিরে আসে যেন আমাকে না দেখেন। আমি তো মজা করে বলেছি। তাই বলে তুমি সত্যি সত্যি লুকিয়ে পড়বে? যদি তোমার কিছু হয়ে যেত? হলে হতো, আপনার তাতে কি? আমার কিছুই না, এখন চলো, এখান থেকে চলে যাই। মায়ার কিছু বলল না। মীর হাত বাড়িয়ে দেয়। মায়া তার হাত ধরে উঠে আসলো। অশ্ববের কাছে পৌঁছে মায়া বলল, আমাকে এখানে নিয়ে আসার আসল উদ্দেশ্য কী ছিল? তেমন কিছু না, তোমার বিয়ের বাকি আর মাত্র 72 ঘন্টা। এরপর তো তোমাকে আর পাবো না, তাই একটু স্মৃতি তৈরি করলাম খালাতো বোনের সাথে, বলে একগাল হাসল মীর। অন্যদিকে মুখে হাসি নেই আহির মির্জার। মিলন খুনের সময়টা আজ দীর্ঘদিন হয়ে গেছে। এখনও সঠিক কোনো তথ্য সে জোগাড় করতে পারেনি। আজ যাবে কামার ওসমান আহমেদের বাড়ি। লোকটি বেঁচে নেই, ছেলে পেলে নিশ্চয়ই আছে কেউ। জিজ্ঞাসাবাদ করলে কোনো না কোনো তথ্য সঠিক মিলবে বলে আশাবাদী আহির। সাথে তার সহকর্মী অরুণ আহিরকে ছেড়ে আর শহরে যাবে না, বলেছে মিলন হত্যার রহস্য এবং মায়ের বিয়ের পরে যাবে। আহির অরুণকে জোর করল না শহরে ফেরার জন্য। তারা কামার ওসমান আহমেদের বাড়িতে আসলো 1/2 ঘন্টার ভেতরে। আলিমনগর বাজারের কর্নিয়ায় দাঁড়িয়ে থাকা কাঠের বাড়িটা যেন সময়ের হাত এগিয়ে যাওয়ার এক স্মৃতি। গাঢ় বাদামি কাঠের দেওয়ালগুলো বিকেলের রোদে ঝলমল করলেও কোথাও কোথাও বৃষ্টির দাগ আর বাড়ির দীর্ঘদিনের বয়সের ছাপ স্পষ্ট। ঢালু ছাদে শুকনো পাতার স্তূপ জমে আছে। বাতাস বইতেই সেগুলো হালকা শব্দে নড়ে ওঠে। সামনে ছোট বারান্দায় কাঠের খুঁটিগুলো হাত বুলিয়ে তাই উষ্ণতা টের পাওয়া যাবে, যেন বাড়িটি নিজেই জীবন্ত। বারান্দায় ঢুকলো তারা। কাঠের গন্ধে বুক ভরে নিল। মেঝে কর্কশ শব্দ করেছে। প্রতিটা শব্দ অতীতের গল্প লুকিয়ে আছে যেন। বারান্দার পাশে ছোট্ট বাগান থেকে নরম আলো এসে পড়েছে দেওয়ালে। আলো ছায়ার খেলায় ঘরটি আরও গভীর হয়ে উঠল। অরুণ দ্বিধা না করে গলা পরিষ্কার করে খোলা কণ্ঠে ডাকলো, কেউ আছেন? আমরা দরকার এসেছি, বিনা কারণে আপনাদের বিরক্ত করতে আসেনি, তাড়াতাড়ি খুলুন।
বলে দাঁতগুলো বের করে আহিরের দিকে তাকালো। আহির কটমট চোখে তাকিয়ে আছে অরুণের দিকে। চাপা গলায় বলল, অচেনা বাড়ি এসে কিভাবে একজনকে ডাকতে হয় তাই জানো না? আগে বলছো আমরা বিরক্ত করতে আসেনি। শোনো, যখন কাউকে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে তখন বিরক্তই করা হয়, বুঝেছো? বুঝেছি, অরুণ বলে মাথা নত করলো। পুনরায় মাথা উঁচিয়ে ওসমান আহমেদের ঘরের মূল ফটকের দিকে তাকিয়ে বলল, আমরা অল্প কিছুক্ষণে কথা বলে চলে যাব, এখন আসুন। কথাগুলো অরুণ মিনমিনিয়ে বলল। আহির অরুণের কাণ্ড কারখানা দেখে নিজের কপাল নিজেই চাপড়ায়। ঘরের ভেতর থেকে একজন তরতাজা যুবক বেরিয়ে এলো। গায়ের রং কুচকুচে কালো, পরনে সাদা রঙের লুঙ্গি, ময়লা জমে সাদা থেকে ধোঁয়াশা হয়ে গেছে। ফতুয়ার রংটাও কালচে। বয়স দেখে বোঝা যাচ্ছে 30-এর ঊর্ধ্বে। যুবকটি লুঙ্গি ধরে আহিরের সামনে এসে দাঁড়ায়, বলল, ডাকছেন কিল্লাইগা? অরুণ আহিরকে সরিয়ে দিয়ে বলল, আমি ডেকেছি, আমি গোয়েন্দা, আপনার বাবার হত্যার তদন্ত করতে এসেছি। যুবকটি প্রথমে অরুণকে পর্যবেক্ষণ করলো, বলল, আপনারা দেখা তো গোয়েন্দা মনে হয় না, চেলা চেলা লাগে। আহির এহেন কথাই শুনে আড়ালে হাসলো। অরুণ অপমানিত বোধ করলো। ঘাড় ঘুরিয়ে একবার আহিরকে দেখলো, পুনরায় যুবকটার দিকে তাকিয়ে টান টান গলায় বলল, আমাকে চেলা চেলা মনে হচ্ছে, আপনার সাহসটা কম না? অরুণ থেমে গেল। রাগে গজগজ করতে পুনরায় বলল, জানেন এই পর্যন্ত আমি কয়টা কেস সমাধান করেছি? মিনিমাম 50টা। যুবকটি স্বাভাবিক ভূমিতে বলল, বলেন কেমনে সাহায্য করার পারি? আপনার বাবা কীভাবে মারা গেছে? অরুণের প্রশ্ন শুনে কিঞ্চিত আশ্চর্য হলো যুবকটি। আহির এবার হাসি ধরে রাখতে পারল না। আহির অরুণের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এভাবে প্রশ্ন করলে তোমাকে জনগণ পেটাবে। কেন স্যার? তুমি প্রথমে বলছো আপনার বাবার হত্যার তদন্ত করতে এসেছি, দ্বিতীয়বার জিজ্ঞেস করলে আপনার বাবা কিভাবে মারা গেছে। এটা থেকে বোঝা যায় কে আসল গোয়েন্দারকে চেলা। স্যার, আপনিও আমাকে চেলা বললেন? অরুণের প্রশ্নের জবাব না দিয়ে আহির যুবকটির সম্মুখে অগ্রসর হয়। আমি ডিটেকটিভ আহির মির্জা। কিছুদিন আগে মিলন নামের একজন খুন হয়। সেই খুনের তদন্ত করতে গিয়ে আপনার বাবার খোঁজ পাই, জানতে পারি উনিও খুন হয়েছিল। যুবকটি কিছু বলল না, মাথা নিচু করলো, লুঙ্গি দুভাস করে কোমরে গিট্টু দিল, এরপর চোখ তুলে বলল, ঠিক শুনছেন, বহেন সব কইতাছি। আহির দৃঢ় আগ্রহ নিয়ে পাশে বসে অরুণ। যুবকটি কাঠের একটা ভাঙা চেয়ারে টেনে বসে। আহির আগ বাড়িয়ে বলল, আপনার নাম কি? যুবকটি জবাব দিল, আমি আকবর, ওসমান আহমেদ যার খোঁজ করছেন তার পোলা। মিলন যেদিন খুন হয়েছিল আব্বা ওই দিন খুন হয়েছে। আব্বার ওই দিন কামের ব্যাপক চাপ ছিল, রাত করে বাড়ি ফিরতে আসছিল। অমন সময় জমিদার বাবু তাঁতশালা দিয়ে মেয়ের কণ্ঠ পায়, ছুটে যায় আব্বা। ভাবছে হয়তো কোনো মায়া মানুষ বিপদে পড়ছে, কিন্তু যাওয়ার পর উনারাও ছুরি আঘাত করে। আব্বা কোনো রকম জানলে বাড়িও দিয়েছিল। অস্পষ্ট করে এই কথাগুলো কোয়ার সুযোগ হয়েছে, এরপর শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আকবর এতটুকু বলে থামে। আহিরের কৌতূহল আরও বেড়ে যায়। গতকালের দোকানির বক্তব্যের সাথে আজকের বক্তব্য এর বেশ ফারাক। আপনি মিথ্যা বলছেন, আপনার বাবা বেশ কয়েকদিন আগেই খুন হয়েছিল, মিলন হত্যার আগে। আহির হ্যাট খুলতে খুলতে বলল। আকবর নরম গলায় নিরুত্তর ভঙ্গিতে বলল, না সাব, আমার আব্বা খুনের সংবাদ হয়তো বাজারের চা দোকানদার মজিদপুর চাচাই দিছে। উনি ঠিকমতো সব কিছু মনে রাখবার পারে না। আহির মেরুদণ্ড সোজা করে বসে। আকবরের কথা কিছুটা সত্যতা পাওয়া গেল। ওসমানের তথ্য দেওয়া দোকানের হালচাল ঠিক ছিল না। গলা পরিষ্কার করে আহির, আপনার বাবার কোনো শত্রু ছিল? না সাব, আপনার কাছে অনুরোধ, আমার আব্বার খুনি আপনি নিজ হাতে শাস্তি দেবেন, ওটা খুঁজে বার করবেন। আকবরের চোখে জল জমল বিন্দু বিন্দু। আহির বলল, আপনার বাবা নিশ্চয়ই এমন কিছু দেখেছিল যা ওনার মোটেও দেখা উচিত ছিল না, যা দেখার বিনিময়ে ওনাকে প্রাণ দিতে হয়েছে। আচ্ছা, উনি মৃত্যুর আগে আর কিছু বলে যেতে পেরেছে? মানে কে বা কারা ওনাকে হত্যা করেছে? আকবর বিমোহিত চেহারায় কিছু ভাবল, সেকেন্ড কয়েক চুপ থেকে বলল, জমিদার বাড়ি। এতটুকু শুধু কইতে পারছিল। আহির গভীর চিন্তায় ডুব দিল। বা হাতে তালুতে ভর রেখে ঠোঁটের ফাঁকে কর্ণি আঙুল প্রবেশ করল। মুহূর্তে হাত সরিয়ে জিএস লেখা
ছুরিটা বের করলো। সেটা আকবরের দিকে এগিয়ে দিয়ে বলল, ভালো করে দেখুন তো এটা আপনার বাবা বানিয়েছে কিনা। আকবর সময় নিয়ে বলল, এই ধরনের ছুরি আব্বাই বানাইতো। এইটা আব্বার মরণের কয়দিন আগে বানাইছে। কে বানাতে দিয়েছিল এটা বলতে পারবেন? কোনো ভদ্র মহিলা, আমি ঠিক চিনতে পারি না ওনাকে। বোরকা পরা ছিল। রূপোর ছুরি বানাইতে তো একমাত্র টাকাওয়ালারাই পারে, কোনো সাধারণ মানুষ না। কোনো সাধারণ মানুষ যদি মুখোশের আড়ালে থেকে অন্যায় কাজ করে, সেই কালো টাকা দিয়ে স্বর্ণের ছুরিও বানাতে পারে। আপনি ঠিক কইছেন সাব, বলে একবার পরপর কয়েকবার পলক ফেলল। মাথা নুইয়া লুঙ্গি দিয়ে ঘাম মুছল। কোনো কারণে ভয় পেয়ে গেছে বোধ হয়। আর কিছু জানা আছে সাব? আহির মুখের অভিব্যক্তি পাল্টে ফেলল। কঠিন করল দৃষ্টি। কর্কশ শব্দে গলা পরিষ্কার করে বলল, আপনি এতক্ষণ মিথ্যা বলেছেন। আপনার বাবা আপনাকে হত্যা করেছে। আপনি আপনার বাবাকে হত্যা করেছেন। আপনি একসময় আমজাদ চৌধুরীর কারখানায় কাজ করতেন। এরপর একদিন তার সাথে ঝগড়া হয়। আপনাকে বের করে দেওয়া হয় তার কারখানা থেকে। তাই উনার উপর প্রতিশোধ নিতে নিজের বাবাকে উনার গুদাম ঘরে আটকে মেরে ফেলেছেন। আর এই কাজে আপনার সঙ্গী ছিল আপনার স্ত্রী। এই জন্যই সেদিন রাতে আশরাফ আলী ও পথ থেকে ফিরতে আপনার স্ত্রীর কণ্ঠ পান। আকবরের শরীর কেঁপে উঠল থরথর করে। চোখ দুটো রক্তিম হয়ে গেল। বসা থেকে উঠে মীরের সামনে বসে বলল, কি বলছেন সব? আমি কেন আব্বারে মারমু? আহির রহস্যময় হাসি দিয়ে বলল, কারণ ওই দিন রাতে আপনার মূল লক্ষ্য ছিল মিলন। মিলনকে সেদিন রাতে ঘর থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন আপনি। এরপর আপনি তাকে হত্যা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দৃশ্য দেখে ফেলে আপনার বাবা। এরপর যখন আপনার বাবা আপনাকে বাধা দিতে যায়, তখন তাকেও উপরে উঠিয়ে দেন। এবার এতক্ষণ মিথ্যা বাহানা দিচ্ছিলেন। আমি আহির মির্জা কোনো কাঁচা গোয়েন্দা না। সব কিছু আমি গতকাল রাতেই হিসাবে মিলিয়ে পেয়ে যাই। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে আসবো খুব দ্রুত। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।